সাইবার অপরাধ শনাক্তকরণ ও অপরাধীদের বিচারের আওতায় আনতে জারি করা হয়েছে সাইবার সুরক্ষা অধ্যাদেশ। সাইবার স্পেসে জুয়া খেলা এবং বিজ্ঞাপন করা, সন্ত্রাসী কার্যকলাপ সংগঠন, নারী ও শিশুদের যৌন হয়রানি করলে এই অধ্যাদেশের অপরাধীদের বিচারের আওতায় আনা যাবে। এই অধ্যাদেশে সুরক্ষা দেয়া হয়েছে মত প্রকাশের স্বাধীনতাকে। আইনজ্ঞরা বলছেন, পূর্বের 3টি আইনের চাইতে এই আইনটি ভালো। তবে আইন যতই ভালো হোক না কেন, তার যেন অপপ্রয়োগ না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে প্রয়োগকারী সংস্থাকে। 2023 সালে প্রণীত সাইবার নিরাপত্তা আইন বাতিল করে অন্তর্বর্তী সরকার। ওই আইনটি বাতিলের পর গত 21 মে জারি করা হয় সাইবার সুরক্ষা অধ্যাদেশ। অধ্যাদেশে সাইবার মাধ্যমে সন্ত্রাসী কার্যকলাপ সংগঠনের জন্য সর্বোচ্চ 10 বছর, নারী ও শিশুর যৌন হয়রানির জন্য 5 বছর, জুয়ার বিজ্ঞাপন করলে 2 বছর কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া কোটি টাকা থেকে বিভিন্ন পরিমাণের অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে অধ্যাদেশে। সাইবার অপরাধ দমনে 2006 সালে প্রণয়ন করা হয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন। আইনটি বাতিল করে 2018 সালের ডিজিটাল নিরাপত্তা আইন নামে আরেকটি আইন করে বিগত আওয়ামী লীগ সরকার। আইনটি ওই সময় বিরোধী মত প্রকাশের স্বাধীনতা খর্বের হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ ওঠে। সেই আইন বাতিল করে করা হয় সাইবার নিরাপত্তা আইন। এই 3টি আইন বাতিলের পর সর্বশেষ প্রণীত সাইবার সুরক্ষা অধ্যাদেশে মত প্রকাশের স্বাধীনতাকে গুরুত্ব দিয়ে কোনো শাস্তির বিধান রাখেনি সরকার। আইন 2023 বা পূর্ববর্তী সাইবার সিকিউরিটি ইত্যাদি আইনগুলা পুরো স্বাধীনতার অভাব ছিল। বর্তমান সাইবার সিকিউরিটি অধ্যাদেশের যে 25 সালে যে আইনটা করেছেন, সে আইনটা অত্যন্ত ভালো। সংবিধানের 39 অনুচ্ছেদে বলছে বাক স্বাধীনতা দিতে হবে, এবং বাক স্বাধীনতা গণতন্ত্রের জন্য উত্তম একটা বৈশিষ্ট্য, যাহা দেশের আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য অত্যন্ত সুন্দর একটা জিনিস। তবে এই অধ্যাদেশে অনেকটা লিমিটেশন আছে। জুয়া খেলা, নারী বা যৌন হয়রানি, বা তা ব্যাংকের বিভিন্ন জালিয়াতি বা অন্যান্য জালিয়াতি, অথবা আরও বিভিন্ন রেস্ট্রিকশন আছে। সেই রেস্ট্রিকশনগুলা যে করা হয়েছে অত্যন্ত ভালো, কারণ যদি এই রেস্ট্রিকশনগুলো যদি না থাকে, তাহলে আবার জালিয়াতি, সন্ত্রাস বা অন্যান্য অপকর্ম বাড়বে। তাই আমি আইন মনে করি বর্তমান সরকার অত্যন্ত চিন্তা ভাবনা করেছে। যা আসে কিছু প্রত্যেক আইনের স্পেশাল লর একটা সুবিধা অসুবিধা আছে, তার সুবিধার অসুবিধা থাকা সত্ত্বেও সুবিধাটা বেশি আছে বলে আমি মনে করি। তবে সাইবার স্পেসে নগ্ন ছবি চেয়ে হয়রানি করা এবং প্রশাসনিক অথবা পেশাগত ক্ষমতার অপব্যবহার করে অবৈধ শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেয়া কোনো ব্যক্তির অনুমতি ব্যতীত তার ক্ষতি সাধনের উদ্দেশ্যে উক্ত ব্যক্তির অন্তরঙ্গ অথবা ব্যক্তিগত ছবি, ভিডিও অথবা অনুরূপ উপাত্ত যে কোনো প্রকার প্রযুক্তি ব্যবহার করে ছড়িয়ে দেয়াকে অপরাধ হিসেবে গণ্য করে দণ্ডের বিধান রাখা হয়েছে অধ্যাদেশে। কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল, ট্যাবলেট, বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে যদি কোনো অপরাধ করা হয়, তাহলে সেটা হচ্ছে সাইবার অপরাধ। এর আগে আমাদের দেশে 2টা আইন ছিল, যেমন আইসিটি অ্যাক্ট এবং সাইবার সিকিউরিটি অ্যাক্ট 2023। পূর্বে 2টাই বাতিল হয়েছে, পরবর্তীতে এটা বর্তমান সরকার অর্ডিন্যান্সটা করেছেন। আগের আইনের চেয়ে এই আইনের অনেক বিস্তর পার্থক্য রয়েছে। যেমন আগে সাংবাদিক বা বিভিন্ন ধরনের মানুষ যদি মত প্রকাশ করত, সেটা একটা বাধা ছিল। যেমন আইসিটি অ্যাক্টের সেকশন 57 একটা ভয়ানক ধারা ছিল। কিন্তু সাইবার সিকিউরিটি অর্ডিন্যান্স 2025-এ অনেকগুলো ভালো দিক আছে। যেমন সাইবার অপরাধীদের যেমন ধরা যাবে, তেমন মানুষের সাইবার সিকিউরিটিটাও প্রটেক্ট হবে। যেমন কেউ যদি বেআইনিভাবে কোনো ওয়েবসাইটে, যেমন বাংলাদেশ ব্যাংক বা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ঢুকে এই ওয়েবসাইটটা ক্ষতি করে, বিভিন্নভাবে হ্যাকিং করে, তাহলে সেটা একটা অপরাধ হিসাবে গণ্য হবে। আর অনেক বিষয় আছে যেগুলা কারো প্রবেশের অনুমোদন নেই, যেমন বাংলাদেশ ব্যাংকের সুইফট কোড, সেখানে যদি কেউ প্রবেশ করে, সেটা কিন্তু অপরাধ হয়ে যাবে। এক্ষেত্রে সর্বোচ্চ 5 বছর কারাদণ্ড দেওয়া যাবে এবং বিভিন্ন মেয়াদের জরিমানা রয়েছে। এছাড়া আমাদের দেশে বর্তমান, এটা বিভিন্ন দেশেই হয়, আমাদের দেশে সাম্প্রতিককালে যেমন ক্রিকেটার, বিভিন্ন নামি দামি ব্যক্তিত্ব, বিশেষ করে চলচ্চিত্রের নায়ক নায়িকা, তারা কিন্তু অনলাইনে জুয়ার বিজ্ঞাপন দিচ্ছে বা পরিচিত করছে, বিভিন্নভাবে প্রভাবিত করছে। এটা কিন্তু
অপরাধ হিসেবে গণ্য হবে। এক্ষেত্রে 2 বছর পর্যন্ত কারাদণ্ড এবং 1 কোটি টাকা পর্যন্ত জরিমানা করা যেতে পারে। এটা অত্যন্ত ভালো একটা দিক। এছাড়া সাইবার স্পেসকে ব্যবহার করে অনেকেই সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করে, যেমন আল কায়দার কেউ বিজ্ঞাপন প্রচার করলো ফেসবুকে, হোয়াটসঅ্যাপে বা বিভিন্ন মাধ্যমে, সেটা কিন্তু অপরাধ হিসেবে গণ্য হবে। এটাও এই অর্ডিন্যান্সের অত্যন্ত ভালো একটা দিক। এক্ষেত্রে 10 বছর পর্যন্ত কারাদণ্ড এবং বিভিন্ন মেয়াদের জরিমানা করা যাবে। এখন বিষয়টা হয়েছে এই আইনের অধীনে কে মামলা করতে পারবে? এই আইনের অধীনে যে ভিকটিম সে মামলা করতে পারবেন। তিনি যদি কাউকে মামলা করার অনুমোদন দেন সেও করতে পারবেন। এছাড়া সরকারের পুলিশ বাহিনী বা বিভিন্ন এজেন্সি তারা মামলা করতে পারবে। এখন যদি এই আইনের অধীনে যদি কেউ মিথ্যা মামলা করে সেক্ষেত্রে কী হবে? এটাও একটা ভালো দিক। একজন যদি আরেকজনের বিরুদ্ধে মিথ্যা মামলা করে, ওই মামলাটা প্রমাণিত হইলে যে শাস্তি হতো মিথ্যা মামলার কারণে, যে মামলাটা করছে তার সেই পরিমাণ শাস্তি হবে। এটাও একটা ভালো দিক।